দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনা জয়সহ ২৭ জনের বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি। ফেনীতে শিক্ষার্থী মাসুম হত্যা মামলায় হাসিনা, কাদের সহ ২২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল। ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে বেনাপোল স্থলবন্দরে ৬৫ আনসার সদস্যকে প্রত্যাহার, শাস্তিমূলক বদলি জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, ঘরবাড়ি থেকে পানি নামায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। চট্টগ্রাম বন্দরে ৪০% শুল্ক বাড়ানোর প্রস্তাবে সাই মন্ত্রণালয়ের, বর্তমান পরিস্থিতিতে বিপাকে পড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার পুরো খবর। প্লট দুর্নীতির ৬ মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের ৭ সদস্য সহ ২৭ জনের বিচার শুরু হয়েছে। সকালে ঢাকা বিশেষ জজ আদালতের বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতে কোনো আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলায় অভিযুক্ত শেখ হাসিনা পরিবারের সদস্যরা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। দুদকের আইনজীবী জানান, আসামিরা উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মামলার সাক্ষ্য গ্রহণ ১১ আগস্ট, রেহানার পরিবারের মামলার সাক্ষ্য গ্রহণ ১৩ আগস্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠার প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের এই প্লট পাইয়ে দিতে প্রভাব বিস্তার করেন। এতে সহায়তা করেন গৃহায়ন ও গণপূর্ত এবং রাজুকের বেশ কয়েকজন কর্মকর্তা। মৃত্যুদণ্ডের সাজা যেখানে আছে সেইখানে সাফা অর্থাৎ স্টেট ডিফেন্স দেওয়া হয়, রাষ্ট্র তাদেরকে প্রতিপক্ষ হয়ে কাজ করে। কিন্তু যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, আর তার নিচে ৭ বছর, ১০ বছর, ৩ বছর, ৪ বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে বেনাপোল স্থলবন্দরের ৬৫ আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বন্দরে আমদানি রপ্তানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেট পাস পরীক্ষা নিরীক্ষায় ১৬৩ আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্য দায়িত্বে রয়েছেন। বন্দরের বিভিন্ন গেটে পণ্যবাহী ট্রাক যাতায়াতে কাগজপত্র যাচাই বাছাইও করেন তারা। এ সময় প্রতি ট্রাকে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদের পর কর্তৃপক্ষের নির্দেশে ২ দফায় বেনাপোল বন্দর থেকে ৬৫ আনসার সদস্যকে বদলি করা হয়। ব্যাটালিয়নের সব সদস্যদেরকে প্রত্যাহার করা হবে বলে জানান বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার। ফরিদপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক শওকত মোল্লা হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাকসুদুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৬ আসামির মধ্যে ৫ জন আদালতে উপস্থিত ছিলেন। ২০১৯ সালের ১৪ নভেম্বর শওকত মোল্লার অটোরিকশাটি ভাড়া করে কয়েকজন যুবক। পরে তারা শওকত মোল্লাকে শহরের বাইপাস এলাকায় নিয়ে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। এদিকে নওগাঁয় স্কুল ছাত্রকে অপহরণ করে হত্যার ঘটনায় ২ আসামির মৃত্যুদণ্ড এবং ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পুলিশের ১১ দিনের নিরাপত্তাকে কেন্দ্র করে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করেছে। মাঠ পর্যায়ে নানা কার্যক্রমের মধ্যে রয়েছে গোয়েন্দা নজরদারি এবং চেকপোস্টের মাধ্যমে সন্দেহভাজনদের তল্লাশি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ১১ দিনের বিশেষ নজরদারিকে সামনে রেখে নগরবাসী যাতে স্বস্তিতে থাকতে পারেন সে লক্ষ্যেই কাজ করছেন তারা। এরই মধ্যে বরিশাল থেকে আওয়ামী লীগের তালিকাভুক্ত সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরীর বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশের ১৩টি চেকপোস্ট।
আমাদের ডিবি টিম কাজ করছে, সিটিএসবি টিম কাজ করছে, সবগুলো বিষয় নিয়ে। এছাড়া আমাদের যে দৃশ্যমান যে ফোর্সগুলো আছে সেগুলো আমরা এটা বাড়াই দিছি এবং এটা বিভিন্ন জায়গায় শহরের আমাদের পার্টি দেওয়া হচ্ছে, প্লাস চেকপোস্টও করা হচ্ছে। সাতক্ষীরার সুন্দরবনে অভিযান চালিয়ে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। এতে জানানো হয়, বুধবার সুন্দরবনের মাউন্দ নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে সন্দেহভাজন একজন। পরে 2 রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পালিয়ে যায় তারা। সে সময় একটি ব্যাগে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে এগুলো শ্যামনগর থানায় জমা দেয় কোস্টগার্ড। লালমনিরহাটে তিস্তার পানি কমায় ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে লোকজন। পরিস্থিতির উন্নতি হলেও কাটেনি বানভাসী মানুষের দুর্ভোগ। অধিকাংশ ঘরবাড়ি ও রাস্তাঘাট ভেঙে গেছে। স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। তিস্তার পানি কমায় লালমনিরহাটে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির, সেই সাথে স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। তবে এখনও দুর্ভোগে দিন কাটছে তিস্তা পাড়ের 15 গ্রামের মানুষের। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। পুকুর ও ঘেরের মাঝ ভেসে যাওয়ায় দিশেহারা মৎস্য চাষিরা। ভালো পানি তো না, এটা তো খারাপ পানি। আমরা গরু ছাগল নিয়ে কোথাও যাইতে পারি না। আমাদের বন্যাতে সব মাছ চলে গেছে, এখন যে আমরা বন্যাতে মাছ কিভাবে করবো না এখন সব জানে। সরকারি কোনো অনুদান এ পর্যন্ত আমরা চোখে দেখিনি, কোনো সরকারি লোক আমাদের কাছে এ পর্যন্ত পৌঁছেনি। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তা নদীর পানি গতকালকা থেকে ওঠানামার মধ্যে আছে এবং বর্তমানে আপনারা জানেন পানি আমাদের বিপদসীমার 11 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী পরবর্তী 2 দিন থাকার পরে আস্তে আস্তে পানিটা নেমে যাবে। 5 উপজেলায় এ পর্যন্ত 200 মেট্রিক টন চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 200 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করেছি। এফেক্টেড ফ্যামিলি দেখে দেখে আমরা তালিকা করে করে দেব। আমরা এর মধ্যেই 500 ফ্যামিলিকে বিভিন্ন ওই চালের মধ্যে চাল দিয়েছি, শুকনো খাবার দিয়েছি। এছাড়া দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও গোখাদ্যের তীব্র সংকট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, পানি নামার সাথে সাথে নানা দুর্ভোগ দেখা যাচ্ছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে কি ধারণা পাচ্ছেন? দেখুন, গতকাল সকাল থেকে কিন্তু লালমনিরহাটের যে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল আছে সেই নিম্নাঞ্চলে কিন্তু পানি প্রবাহ বেড়ে যায় এবং সেখানে স্বল্পমেয়াদী কিন্তু বন্যা দেখা দেয়। বন্যা দেখা দেওয়ার পরে আমরা তিস্তার অববাহিকায় বিভিন্ন নিম্নাঞ্চল ঘুরে যেমনটি দেখেছি যে সেখানে পানিবন্দী হয়ে পড়েছিল প্রায় 5000 মানুষ। কিন্তু গতকাল সন্ধ্যার পর থেকে সেখানে কিন্তু পানি কমতে থাকে এবং সাধারণ মানুষের বন্যা পরবর্তী যে ভোগান্তি, সেই ভোগান্তির সৃষ্টি হয় এবং আমরা দেখেছি যে গবাদি পশু সহ মানুষের চলাচলের যে রাস্তা রয়েছে সেটি কিন্তু ক্ষয়ক্ষতি হয় এবং তারা ভোগান্তিতে পড়ে। আমরা দেখেছি যে আজকেও এখানে এসে লালমনিরহাটের মহিষকোচার গোবর্ধন এলাকায় এসে দেখেছি যে মানুষের চলাচলের রাস্তা এবং বাড়ির ভিতরে কিন্তু এখনও কিছু কিছু বাড়ির ভিতরে কিন্তু পানি রয়েছে এবং তারা দুর্ভোগে রয়েছেন। তাদের সাথে আমি কথা বলে যেমনটি জেনেছি যে তারা এখন পর্যন্ত কিন্তু রান্না বান্নার কাজ করতে পারে নাই বা খাওয়া দাওয়া করতে পারে নাই, তেমনটিও কিন্তু আমরা খবর পেয়েছি। আমরা এখন রয়েছি গোবর্ধন এলাকায়, সেখানে আপনি ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখছেন যে এখানে কিন্তু এখনও একটি চলাচলের যে গ্রামীণ রাস্তা আছে সেই রাস্তায় কিন্তু এখনও পানি চলছে এবং পানি নেমে যায় নাই। তবে আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা যেমনটি জেনেছি যে পানি কিন্তু সন্ধ্যার মধ্যে কিন্তু আরও পানি কমে যাবে। তবে বেশি আজকে যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু চরমে রয়েছে এবং তারা কিন্তু সেই দুর্ভোগের কারণে কিন্তু তারা কিন্তু হতাশা প্রকাশ করছেন। আর আজকে আমি কথা বলেছিলাম লালমনিরহাটের জেলা প্রশাসক HM রকিব হায়দারের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে লালমনিরহাট জেলার 5 উপজেলায় প্রায় 200 মেট্রিক টন চাল এবং নগদ টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হচ্ছে, সেটি কিন্তু তাদের মাঝে বিতরণ করা হচ্ছে। তবে মানুষ যেটি বলছেন যে তারা যে পরিমাণ
ত্রাণ পেয়েছেন সেটি কিন্তু তাদের তুলনায় অত্যন্ত কম, এবং তারা দাবি জানিয়েছেন যে এই অসহায় মানুষ যারা আছেন, পানিবন্দী মানুষ যারা আছেন, তাদেরকে যেন সেই খাদ্য সহায়তা সহ নগদ অর্থ দেয়া হয়। এবং আমরা বিভিন্ন পরিবারের সাথে কথা বলে যেমনটি জেনেছি, অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের সবজি ক্ষেত পাশাপাশি অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে, বানবাসী মানুষের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা কিন্তু দুর্ভোগ চরমেই রয়েছেন। এই ছিল আমার কাছে। ধন্যবাদ। চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবার বিপরীতে শুল্ক বাড়ানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন প্রস্তাবে প্রতি সেবার বিপরীতে গড়ে 40% পর্যন্ত শুল্ক বাড়াতে চায় বন্দর কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীরা বলছেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এ ধরনের সিদ্ধান্তে বিপাকে পড়বেন তারা। দেশের জলসীমায় পণ্য নিয়ে কোনো জাহাজ আসলে সেটিতে প্রায় 56 ধরনের সেবা দেয় বন্দর কর্তৃপক্ষ। এসব ভিন্ন ভিন্ন সেবার জন্য আলাদা ট্যারিফ আদায় হয়। এবার তা বাড়াতে প্রস্তাব পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে। অনুমোদনও পেয়েছে সেই প্রস্তাবটি। বাকি প্রক্রিয়া শেষে গেজেট প্রকাশের পর তা কার্যকর হতে পারে। 2008 সালে 5টি খাতে ট্যারিফ বাড়ায় বন্দর কর্তৃপক্ষ। বাকি খাতে আদায় হচ্ছে 1986 সালে নির্ধারিত হারে। 2013 সালে উদ্যোগ নিয়েও ট্যারিফ বাড়ানো যায়নি। সব কিছুরই তো ব্যয় বেড়েছে, বন্দর পরিচালনা ব্যয় পূর্বের তুলনায় অনেক বেড়েছে, সুতরাং এটাকে একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন। তা আমরা এটা অ্যাকচুয়ালি বাড়াচ্ছি সেটা না, এটা হচ্ছে অ্যাডজাস্ট করা হচ্ছে। নতুন প্রস্তাবনায় 18টি খাতে ট্যারিফ বাড়ছে 60%-এর বেশি। 17টিতে 20 থেকে 59% এবং 19টিতে বাড়ছে 20%। ডলারের মূল্য বৃদ্ধি, আমদানি ব্যয় ও চাহিদা সংকটের মধ্যে এই ধরনের উদ্যোগ অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। বিভিন্ন চার্জেস ইম্পোজ করলেই এখানে ক্ষতিগ্রস্ত হবে। দেশের সামগ্রিক অবস্থা চিন্তা করে ব্যবসায়ীদেরকে নিয়ে কাজ করতে হবে। সবসময় বন্দরে বিভিন্ন রেন্ট বাড়াবে, চার্জ বাড়াবে, ভ্যাট বাড়াবে, ট্যাক্স বাড়াবে, ইটস নট গুড। স্বাভাবিকভাবে আমি ব্যবসায়িকভাবে পিছিয়ে যাব, কারণ আমার বন্দরটা একটু এক্সপেন্সিভ হবে, কস্টলি হবে। কস্টলি হলে স্বাভাবিকভাবে কাস্টমারদের উপর একটা চাপ আসবে। আমরা যারা বিজনেস করি আমাদেরও কস্ট অফ ডুইং বিজনেস বাড়বে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না আর কি। আমার মনে হয় যারা স্টেক হোল্ডার, চট্টগ্রাম বন্দরকে ঘিরে যারা কাজ করে, তাদের সাথে বসে এই বিষয়গুলো একটু রিজলভ করা উচিত। এরই মধ্যে গত সপ্তাহে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন, বিগডা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়ার অভিযোগে বিএনপির 6 নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। দুপুরে অভিযান চালিয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম ও তার সহযোগীদের আটক করা হয়। স্থানীয়রা জানান, বিএনপি নেতা মহিদুল ইসলাম ভিজিডি কর্মসূচির আওতায় চাল বিতরণের কার্ড প্রদানে তার পছন্দের লোকের নামের তালিকা দেন। সেই অনুযায়ী কার্ড না পাওয়ায় সকালে তার অনুসারী 20 থেকে 25 জনকে নিয়ে ইউনিয়ন পরিষদে যান মহিদুল। এ সময় সচিব হাফিজুর রহমানকে তুলে নিয়ে যায় তারা। পাশাপাশি পরিষদের ভেতরে সেবা প্রত্যাশী ও কর্মচারীদের আটকে রেখে তালা ঝুলিয়ে দেয়। পরে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে এবং অভিযান চালিয়ে মহিদুল সহ 6 জনকে আটক করে। দুর্নীতি বিভিন্ন সময় সরকার পতনের মূল কারণ বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, দুর্নীতির বিরুদ্ধে সঠিকভাবে সবাই কাজ করলে দুর্নীতি দমন করা সম্ভব। এদিকে বেলা 11টার দিকে সার্কিট হাউস মিলনায়তনে দুদক চেয়ারম্যান বলেন, ভুয়া সমন্বয়কদের বিষয়ে এখনই প্রতিরোধ করা না হলে আগামী দিনের অনেক সংকট থেকে মুক্ত হওয়া সম্ভব হবে না। রাজনৈতিক পক্ষপাত যদি না থাকে তাহলে কাজের পরিবেশ অনেক ভালো হয় বলেও মন্তব্য করেন তিনি। কি কারণে বিভিন্ন সময় সরকারগুলির এরকম অধঃপতন হয়? এর মূলে দুর্নীতি। তা আমরা যদি সেই দুর্নীতিটাকে খানিকটা দমন করে রাখতে পারি, তাহলে তো আমার মনে হয় আমরা সবাই নিজেরাও ভালো থাকতে পারবো, সরকারকেও আমরা শান্তি দিতে পারবো, সরকারও স্বস্তিতে থাকতে পারবে।
দিনাজপুরের বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট একসঙ্গে সচল হচ্ছে না। বুধবার রাতে 3 নম্বর ইউনিট সচলের পর বন্ধ হয়ে যায় 1 নম্বর ইউনিটটি। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ 125 মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট। বন্ধ থাকার 10 দিন পর বুধবার 3 নম্বর ইউনিটটি চালু হয়, কিন্তু সচল থাকা 1 নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। বর্তমানে 3 নম্বর ইউনিটটি সচল রয়েছে। সেখান থেকে 160 থেকে 170 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। 2টি ইউনিট বন্ধ থাকায় দিনাজপুর সহ রংপুর বিভাগে তীব্র লোডশেডিং চলছে। কালকে 7:58-তে আমরা 3 নম্বর 275 মেগাওয়াট আমরা গ্রিডে সংযুক্ত করছি। 275 এর ক্ষমতা, কিন্তু আমরা এখন দিচ্ছি 160 থেকে 170 এর মধ্যে রাখবো আর কি। পাইপ ফেটে গেছে, ওটা আমরা মেরামত করতে পারি। ভিতরে গরম তো 1000 ডিগ্রি সেলসিয়াস, ওটা ঠান্ডা হইতে সময় নিবে। ওটা যদি কালকের মধ্যেই করা যায় তো 2-3 দিন বা 4 দিন ম্যাক্সিমাম সময় নিবে। পাহাড় হয়েছে ময়লার ভাগাড়। খাগড়াছড়ি পৌর কর্তৃপক্ষ বর্জ্য ফেলছে আলুটিলার পাহাড়ে। পানি ও পরিবেশ দূষিত হওয়ায় ভোগান্তিতে স্থানীয়রা, সেই সঙ্গে বিপাকে পড়েছেন পর্যটকরাও। এছাড়াও রোগবালাই ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। 2 বছর আগে ডাম্পিং স্টেশন তৈরির উদ্যোগ নিলেও নানা জটিলতায় শেষ হয়নি। তবে শিগগিরই ব্যবস্থার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলার পাহাড়ে পয়ঃবর্জ্য আবর্জনা ফেলা হচ্ছে 2 দশক ধরে। প্রতিদিন ট্রাক করে আনা হচ্ছে বর্জ্য। এ কারণে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে দূষণ। রাস্তার পাশে দেখা যায় যে ময়লার দুর্গন্ধ ছড়ায় আশেপাশের 1 কিলোতে। যখন এদিকে যাওয়া হয় তখন একজন টুরিস্টের মনে যে আসলে আমি বন্ধ দিয়ে খাগড়াছড়ি প্রবেশ করতেছি। দুর্গন্ধে স্থানীয়দের পাশাপাশি অতিষ্ঠ আশেপাশের লোকজনও। পাহাড়ের পরিবেশ বাঁচাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আলোকেরা যেগুলো ময়লা ফেলায় এই জায়গায় থেকে আছে, আমরা তো আর এখানে টিউবওয়েল বয়লেই হয় না, কিছু বয়লেই হয় না, আমরা বাধ্য এই পানি ব্যবহার করতে হয়। পুকুর টুকুর নাই, আবার আমাদের তো মোটরও নাই, ফাইবার টিউবওয়েল তো নাই, এগুলো স্নান করতে হয়, এগুলো ব্যবহার করতে হয়। ময়লা পোড়ানোর ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট সহ নানা রোগের ঝুঁকি বাড়ছে। এছাড়া ঝিরি ঝরার পানিতে দূষণের কারণে ডায়রিয়া, টাইফয়েড সহ পানিবাহিত রোগেরও শঙ্কা চিকিৎসকদের। বিভিন্ন চর্মরোগের সমস্যা হতে পারে। একই সাথে এই আবর্জনা থেকে অ্যালার্জিক রিয়াকশন, হাঁপানি এগুলো আক্রান্ত হতে পারে এবং এগুলোর প্রকোপ বেড়ে যেতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য 2023 সালে 14 কোটি টাকা খরচ করে ডাম্পিং স্টেশন তৈরির কাজ শুরু হয়। তবে জনবহুল এলাকা হওয়ায় স্থানীয়দের প্রতিবাদে তা আটকে যায়। বিকল্প চিন্তা করছি। আমরা ভাবছি যে যদি আমাদের যে ডাম্পিং স্টেশনটি রয়েছে সেটির তো অবকাঠামো আছে, সেই অবকাঠামো ব্যবহার করে আমরা যদি একটি পূর্ণাঙ্গ কম্পোস্ট প্ল্যান্ট বা বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারি, তাহলে এটি একটি অর্থকরী উপায় হিসেবে এলাকাবাসীর কাছে সমাদৃত হতে পারে। পর্যটকদের অন্যতম আকর্ষণ কেন্দ্র এই পাহাড়ের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নেত্রকোনার হাওড় অঞ্চলের 4 উপজেলার 7টিরও বেশি নৌঘাটের বেহাল দশা। যাত্রীদের জন্য নেই ছাউনি, নিরাপদে ওঠানামার ব্যবস্থা সহ নাগরিক সুবিধা। এতে বেশি দুর্ভোগে পড়েন শিশু, রোগী ও বয়স্করা। ঘাট সংস্কার ও আধুনিকায়নের দাবি যাত্রী ও নৌকা চালকদের। এদিকে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নেত্রকোনার হাওড় অঞ্চল মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও কলমাকান্দায় রয়েছে 115 কিলোমিটারের নৌপথ। বর্ষায় হাওড় পাড়ের প্রায় 7 লাখ মানুষ চলাচল করে এইসব নৌরুটে। স্থানীয়দের দাবি, নৌপথটির 60টিরও বেশি ঘাটে নেই যাত্রীদের পর্যাপ্ত সুবিধা। ঘাটগুলোতে নৌযানে যাত্রী ওঠানামার সুব্যবস্থা না থাকায় রোগী, বয়স্ক মানুষসহ যাত্রীরা পড়েন বিড়ম্বনায়। যাত্রী ছাউনি না থাকায় রোদ ও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন তারা। এছাড়া নৌকায় ওঠানামায়ও প্রায় ঘটছে দুর্ঘটনা। অনেক সময় পিছলাকায় পড়ে যায়, কিন্তু তারপরও আমরা একটা অসুবিধার মধ্যে আছি। আমাদের ভালো ঘাট নেই, নৌকাগুলা যে ভিড়াইবো উঠতে অনেক সমস্যা, অনেক সময় নৌকা ওঠার সময় আমরা পড়ে যাই। নৌঘাটগুলোর আধুনিকায়নের পাশাপাশি নিরাপদ যাতায়াতে সরকারের পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ব্যবস্থা করে বা একটা বাথরুমের ব্যবস্থা করে বা আমাদের যাইতেছে যে আয়রন মুক্ত পানি ব্যবস্থা করে, তাহলে অনেক জনসাধারণের লেগে অনেক উপকারে আসে।
নৌঘাটের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। যাত্রী ছাউনি আমরা এটা করে দিতে পারবো, জেলা পরিষদ থেকে আমরা যাত্রী ছাউনির ব্যবস্থা করতে পারবো। কিন্তু যেটা আপনি ওয়াশ ব্লকের কথা বলছেন, ওয়াশ ব্লকটা আমরা করে দিতে পারবো, কিন্তু এখানে তো মানুষ মুভমেন্টের উপরে থাকে। এই মুভমেন্ট অবস্থায় যদি ওখানে ওয়াশ ব্লক বা ওয়াশ বাথরুম দেওয়া যায় আমরা অবশ্যই দেব। নেত্রকোনার হাওড় অঞ্চলের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনে এই নৌপথগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব নৌপথে চলাচল করে অন্তত 2000 যাত্রীবাহী নৌযান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালী সদরে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁধ কেটে পানি নিষ্কাশনে অভিযান চালিয়েছে প্রশাসন। সকাল থেকে সদর উপজেলা সহকারী কমিশনার শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। সেনাবাহিনী, আনসার ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের 2টি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের মালিকানাধীন খালের ওপর গড়ে তোলা স্থাপনা ও বাঁধ অপসারণের পাশাপাশি খালে জমে থাকা ময়লা আবর্জনাও অপসারণ করা হয়। উপজেলার সবগুলো খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। এছাড়া অবৈধ স্থাপনা নির্মাণকারীদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সরবরাহ বাড়ায় চাঁদপুরে দাম কমছে ইলিশের। আকার ভেদে কেজি প্রতি 400 থেকে 500 টাকা দাম কমেছে। সুস্বাদু আর তাজা ইলিশ কিনতে দূর দূরান্ত থেকে চাঁদপুরে জড়ো হচ্ছেন ক্রেতারা। তবে নদীতে নাব্য সংকট থাকায় সাগরের তুলনায় নদীতে চাহিদা অনুযায়ী মিলছে না ইলিশ। ক্রেতা বিক্রেতার হাট ডাকে জমজমাট চাঁদপুর বড় স্টেশন মাছঘাট। 2 সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে 200 থেকে 400 মণ ইলিশ কেনাবেচা হচ্ছে এই ঘাটে। ভরা মৌসুমে ইলিশের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দামও। কেজিতে 400 থেকে 500 টাকা কমে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকায়। 1 কেজির বেশি ওজনের ইলিশের দাম 2600 থেকে 2700 টাকা। সুস্বাদু আর তাজা ইলিশ কিনতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন খুচরা ও পাইকারি ক্রেতারা। মাছের পরিমাণ কম ছিল, ইদানিং তবে কিছু পরিমাণ মাছ বাড়ছে। আগে তো মাছের কেজি আসছিল 3000 টাকা, বর্তমানে অরিজিনাল চাঁদপুরের যে পদ্মার ইলিশ ওইটা হলো 2600 থেকে 2700 টাকা। এখান থেকে মাছ কেনার মেন উদ্দেশ্য হচ্ছে অথেন্টিক পিওর চাঁদপুরের মাছটা যেতে পাই, এই কারণে আমরা এখানে আসা। এই জায়গায় একটু কিছু সেফটি পাওয়া যায় আর কি, দাম কমার জন্য। তো চাঁদা থেকে এই জায়গায় কিছুটা দাম কম আছে আর কি। এবার সাগরে গিয়ে পর্যাপ্ত ইলিশ পেয়েছে জেলেরা। তাদের দাবি প্রতি ট্রলারে 6 থেকে 11 লাখ টাকার ইলিশ পেয়েছেন। একটা নৌকা ছেড়ে গেলে প্রায় 8-10 দিন জাল বাইলে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ। এখন আমরা এই 10 দিন 8 দিন জাল বাই আল্লাহ দিলে 7-8 লাখ টাকা রুজি করছি। তবে মেঘনায় পানি কম থাকায় সাগরের ইলিশ সেখানে যেতে পারছে না, ফলে চাহিদা অনুযায়ী মিলছে না ইলিশ মাছ। তবে সরবরাহ বাড়লে দাম কম থাকে বলে জানান মাছ ব্যবসায়ীরা। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাস ইলিশের ভরা মৌসুম। তো এই ভরা মৌসুম অনুযায়ী ইলিশের সরবরাহ একদম কম। হ্যাঁ, তো আসলে যে পরিমাণ মাছ আসছে সেটা আমাদের চাহিদা অনুযায়ীও না, ভোক্তাদের চাহিদা অনুযায়ী না। চাঁদপুর মৎস্য গবেষণা কেন্দ্রের দাবি এবছর 3000 কোটি বেড়ে 44,000 কোটি জাটকার উৎপাদন হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চগড়ে 2 সীমান্ত এলাকা দিয়ে নারী সহ 17 জনকে পুশিন করেছে বিএসএফ। সকালে বাঙালপাড়া ও ভজনপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে 8 জন পুরুষ ও 9 জন নারী রয়েছেন। বিজিবি জানায় গতরাতে বাঙালপাড়া সীমান্ত এলাকা থেকে 10 জন ও ভজনপুর সীমান্ত থেকে 7 জনকে পুশিন করে বিএসএফ। সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত 3 মাসে 9 দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে 140 জনকে পুশিন করেছে বিএসএফ। শরীয়তপুরে তীব্র স্রোতে ধসে পড়েছে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের প্রায় 100 মিটার এলাকা। বৃহস্পতিবার ভোর থেকে এই ভাঙন দেখা দেয় জাজিরা নাওডোবার মাঝিরঘাট এলাকায়। ভাঙনে অন্তত 10টি বসতঘর নদীতে বিলীন হয়েছে। আতঙ্কে বসতঘর সরিয়ে নিচ্ছে স্থানীয়রা। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্রোত ও বৃষ্টির কারণে বাধাগ্রস্ত হচ্ছে ডাম্পিংয়ের কাজ। এর আগে কয়েক ধাপে রক্ষা বাঁধের 450 মিটার এলাকা ধসে যায়।
না যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। এটা একটা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিভিন্ন জেলায় মার্চ ফর জাস্টিস পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। সকালে নাটোরে আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে থেকে এই পদযাত্রা কর্মসূচি শুরু হয়। পরে আদালত চত্বর ঘুরে নতুন ভবনের সামনে ফিরে তা শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বক্তারা বলেন, ভবিষ্যতে কোনো দল যেন বিচার ব্যবস্থা ও গণতন্ত্রকে আয়নাঘরে আবদ্ধ করতে না পারে, সেজন্যই এই কর্মসূচি। মার্চ ফর জাস্টিস পদযাত্রা পালিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতেও। এতে অংশ নেন আইনজীবীরা। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে খাগড়াছড়িতেও একই কর্মসূচি পালন করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গোপালগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বর থেকে শুরু হয় প্রতীকী ম্যারাথন। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করে। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতীকী ম্যারাথন শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুশাসন চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সবাইকে।